কল্পনা করুন, অন্ধকার সমাধির ভেতর থেকে একটা অদৃশ্য অভিশাপ বেরিয়ে আসছে, যার ছোঁয়ায় মানুষ একের পর এক মারা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বিখ্যাত মমির অভিশাপের আসল ঘটনা। একই সঙ্গে 2026 সালের বলিউড ব্লকবাস্টার ভারতীয় মুভি ধুরন্ধর দ্য রিভেঞ্জের প্রতিটি মিথ্যা, প্রতিটি ফিকশনালাইজড ঘটনা আর প্রোপাগান্ডা আজ পুরোপুরি উন্মোচিত হবে। আর হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়ার প্রশ্নটা কি সত্যি নিষিদ্ধ, নাকি ইতিহাস অন্য কথা বলে, তাও জানব। আজকের এই ভিডিওতে আমরা 3টি রহস্যময় বিষয় নিয়ে গভীরে যাব। প্রথমে মিশরের ভ্যালি অব দ্য কিংসের সেই বিখ্যাত টুটাঙ্খামুনের সমাধির গল্প। তারপর ভারতীয় অ্যাক্টর রণবীর সিং অভিনীত ধুরন্ধর 2-এর প্রতিটি লাই, প্রতিটি ঘটনার সত্য মিথ্যা ফরেন্সিকের মতো খুঁটিয়ে দেখব। শেষে হিন্দু ধর্মের ইতিহাসে গরুর মাংসের সত্য অবস্থান। সবকিছু নিরপেক্ষ তথ্য দিয়ে দেখব, কোনো রকম অতিরঞ্জন ছাড়াই। 1922 সালের 4 নভেম্বর মিশরের লুক্সারের কাছে নীল নদের পশ্চিম তীরে ভ্যালি অব দ্য কিংসের KV-60 সমাধিতে প্রবেশ করেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। তার পৃষ্ঠপোষক ছিলেন লর্ড কার্নারভন, যিনি পুরো অভিযানের অর্থায়ন করেছিলেন। সমাধির দরজা খুলতেই চোখ ঝলসে যায় সোনার মুখোশ, রাজকীয় সামগ্রী আর টুটাঙ্খামুনের মমির দৃশ্যে। বিশ্বজুড়ে খবরের শিরোনাম হয়ে যায়। কিন্তু সেই মুহূর্ত থেকে শুরু হয় এক অদ্ভুত মৃত্যুর ধারা। প্রিয় দর্শক, এটাই সেই বিখ্যাত মমির অভিশাপের শুরু। কিন্তু সত্যিই কি কোনো অভিশাপ ছিল, নাকি সবটাই কাকতালীয় আর মিডিয়ার সৃষ্টি? আমরা এখনই খুঁটিয়ে দেখব। এই অভিশাপের গল্প আসলে কোথা থেকে শুরু হয়েছিল সেটা আগে দেখা যাক। 1922 সালের 4 নভেম্বর মিশরের লুক্সার শহরের কাছে নীল নদের পশ্চিম তীরে অবস্থিত ভ্যালি অব দ্য কিংসের KV-60 নম্বর সমাধিতে প্রথম ধাপ খুঁজে পান একজন স্থানীয় শ্রমিক। হাওয়ার্ড কার্টার তখন লর্ড কার্নারভনের অর্থায়নে বছরের পর বছর খনন চালাচ্ছিলেন। 26 নভেম্বর কার্টার আর কার্নারভন সমাধির দরজায় একটা ছোট ছিদ্র করেন। কার্টার যখন মোমবাতি জ্বালিয়ে ভিতরে উঁকি দেন, তিনি বলে ওঠেন বিখ্যাত কথাটি, "আই সি ওয়ান্ডারফুল থিংস।" ভিতরে ছিল সোনার উপর অগণিত ধন সম্পদ, রাজকীয় আসবাব, রথ আর সবচেয়ে বিখ্যাত টুটাঙ্খামুনের সোনার মুখোশ। টুটাঙ্খামুন ছিলেন অষ্টাদশ রাজবংশের এক যুবরাজ, যিনি মাত্র 18 থেকে 19 বছর বয়সে মারা যান প্রায় 1323 খ্রিস্টপূর্বাব্দে। তার সমাধি ছিল প্রায় অক্ষত, যা মিশরীয় প্রত্নতত্ত্বের ইতিহাসে বিরল। কিন্তু এর কয়েক মাস পরেই শুরু হয় মৃত্যুর ধারা। 1923 সালের 5 এপ্রিল লর্ড কার্নারভন কায়রোতে মারা যান। কারণ ছিল মশার কামড় থেকে সংক্রমণ, যা তার আগে থেকেই দুর্বল শরীরে রক্ত বিষক্রিয়া তৈরি করে। তিনি সমাধি খোলার মাত্র 5 মাস পর মারা যান। মিডিয়া তখনই গল্প ছড়িয়ে দেয় মমির অভিশাপ। লন্ডনের এক সাংবাদিক, যিনি কার্নারভনের মৃত্যুর খবর পেয়ে নাটকীয় করে লিখেছিলেন, তাকে পরে হাওয়ার্ড কার্টার নিজে চিঠিতে তীব্র সমালোচনা করেন। কার্টার বলেছিলেন, এই অভিশাপের গল্প সম্পূর্ণ মিথ্যা এবং প্রত্নতত্ত্বের জন্য ক্ষতিকর। আরও কয়েকজনের মৃত্যু হয়েছিল, যেমন একজন আর্কিওলজিস্ট, কয়েকজন সাংবাদিক। কিন্তু আসলে সত্যটা কি? হাওয়ার্ড কার্টার নিজে, যিনি প্রথম সমাধিতে ঢুকেছিলেন এবং সবচেয়ে বেশি সময় কাটিয়েছিলেন, তিনি 1939 সালে 64 বছর বয়সে লিম্ফোমায় মারা যান, অর্থাৎ আবিষ্কারের 17 বছর পর। সমাধিতে কোনো অভিশাপের লেখা পাওয়া যায়নি। প্রাচীন মিশরীয় সমাধিতে কিছু সাধারণ সতর্কবাণী থাকত গ্রেভ রবারদের জন্য, কিন্তু টুটের সমাধিতে তাও ছিল না। বিজ্ঞানীরা বলেন, সম্ভবত সমাধির ভিতরে দীর্ঘদিন বন্ধ থাকা ছত্রাক বা ব্যাকটেরিয়া কিছু লোকের শ্বাসকষ্ট বা সংক্রমণ ঘটিয়েছিল, বিশেষ করে যাদের আগে থেকেই শরীর দুর্বল ছিল, কিন্তু কোনো অতি প্রাকৃতিক শক্তি নয়। মিডিয়া টুটম্যানিয়া আর সংবাদপত্রের প্রতিযোগিতা এই গল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল। এবার চলে আসি দ্বিতীয় অংশে। 2025 থেকে 2026 সালের বলিউড ফিল্ম ধুরন্ধর দ্য রিভেঞ্জ। রণবীর সিং অভিনীত এই সিকুয়েলটি পরিচালনা করেছেন আদিত্য ধর। ফিল্মটি শুরুতেই স্পষ্ট ডিসক্লেমার দেয়, এটি কোনো ডকুমেন্টারি নয়, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু অনেক চরিত্র, সংলাপ ও ঘটনা ফিকশনালাইজড এবং ড্রামাটাইজড। তবু ছবিটি 26/11 মুম্বাই হামলা, IC 814 হাইজ্যাক, ডিমনিটাইজেশন, এনকাউন্টার সহ বিভিন্ন বাস্তব ঘটনার সঙ্গে মিশিয়ে একটি ন্যাশনালিস্ট থ্রিলার তৈরি করেছে। কিছু সমালোচক বলছেন, ছবিতে বাস্তব ঘটনার সঙ্গে ফিকশন এমনভাবে মেশানো হয়েছে যে দর্শকরা সহজেই সবকিছুকে এক করে ফেলতে পারেন। উদাহরণস্বরূপ, কিছু চরিত্র বাস্তব ব্যক্তি বা ঘটনার আলগা অনুপ্রেরণায় তৈরি, কিন্তু তাদের কর্মকাণ্ড ও সংলাপ অনেকাংশে কল্পিত। একটি ভাইরাল ছবিতে রণবীর সিংয়ের চরিত্রকে পাগড়ি পরে সিগারেট খেতে দেখানো হয়েছিল, যা পরে পরিচালক আদিত্য ধর নিশ্চিত করেন যে সেটি সম্পূর্ণ AI জেনারেটেড ফেক ছবি। ছবিতে শিখ সম্প্রদায়ের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন। ফিল্মটির কিছু অংশে রাজনৈতিক ন্যারেটিভ, সন্ত্রাসবাদের উৎস এবং ভারতের নিরাপত্তা নীতির ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা
অনেকের কাছে একপেশে মনে হয়েছে, আবার অনেক দর্শক এর টেকনিক্যাল মাস্টারি, অ্যাকশন এবং রণবীর সিংয়ের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সত্য হলো এটি বিনোদনের জন্য তৈরি একটি ফিকশনাল স্টোরি, যেখানে বাস্তব ঘটনাকে নাটকীয় করা হয়েছে। প্রতিটি লাই বা অতিরঞ্জনকে আলাদা করে দেখতে হবে, কারণ ফিল্ম কখনোই ইতিহাসের বই নয়। ছবিটির মূল কাহিনী শুরু হয় 2000 সালের পাঠানকোট থেকে। জসকিরত সিং রাঙি নামের এক যুবক, যিনি পরে হামজা আলী মাজারি হয়ে ওঠেন, তার পরিবারের উপর এক ভয়ানক আক্রমণের পর প্রতিশোধ নিতে রওনা দেন। প্রথম ছবিতে দেখানো হয় কিভাবে তিনি করাচির লিয়ারি এলাকার অপরাধ জগতে অনুপ্রবেশ করেন এবং রহমান ডাকাইতের গ্যাংয়ে উঠে আসেন। দ্বিতীয় ছবিতে রহমান ডাকাইতের মৃত্যুর পর হামজা লিয়ারির নতুন শেরি বলজ হয়ে ওঠেন। তিনি পাকিস্তানের অপরাধ সিন্ডিকেট, রাজনীতি আর সন্ত্রাসবাদের অর্থায়নের জাল ভেদ করে 26/11 মুম্বাই হামলার মূল হোতাদের শেষ করার মিশনে নামেন। ছবিতে দেখানো হয়েছে হামজার পাশে আরেক ভারতীয় গুপ্তচর জামিল জামালি, যিনি 40 বছর ধরে পাকিস্তানের রাজনীতিবিদ হয়ে উঠেছেন এবং দাউদ ইব্রাহিমের মতো ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। ছবির শেষের দিকে এই টুইস্ট প্রকাশ পায় যে জামিল নিজেও একজন ভারতীয় এজেন্ট। রণবীর সিংয়ের অভিনয়ে হামজা চরিত্রটি করাচির অন্ধকার গলিতে বালুচ সম্প্রদায়ের সঙ্গে জোট বেঁধে অপরাধীদের একের পর এক শেষ করতে দেখা যায়। ছবিতে 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক, নোটবন্দি আর কিছু অজানা অপারেশনকে নাটকীয়ভাবে যুক্ত করা হয়েছে, কিন্তু এখানেই শুরু হয় প্রতিটি মিথ্যা উন্মোচন। প্রথমত, ছবিটি শুরুতেই ডিসক্লেমার দেয় যে এটি সম্পূর্ণ ফিকশনাল এবং বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত মাত্র। তবু অনেক দৃশ্য এমনভাবে তৈরি করা হয়েছে যে দর্শক সহজেই বাস্তব আর কল্পনাকে গুলিয়ে ফেলতে পারেন। উদাহরণস্বরূপ, নোটবন্দির পর উত্তরপ্রদেশে বিজেপির জয়কে ছবিতে দেখানো হয়েছে যেন জাল নোটের কারণে কংগ্রেস সরকারের পতন ঘটেছে। বাস্তবে 2016 সালের নোটবন্দি ছিল একটি অর্থনৈতিক পদক্ষেপ, কিন্তু নির্বাচনের ফলাফল নির্ধারিত হয়েছিল অনেকগুলো সামাজিক রাজনৈতিক কারণে। সমালোচকরা বলছেন এটি একপেশে রাজনৈতিক বার্তা। দ্বিতীয় বড় মিথ্যা, সন্ত্রাসবাদের ছবি। ছবিতে দেখানো হয়েছে 2014 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসীরা ভয়ে কাঁপছে। বাস্তবে 2014 পরেও মুম্বাই, পুলওয়ামা, উড়ি সহ একাধিক বড় হামলা হয়েছে। আক্রমণের ধরন বদলেছে, শহর থেকে সীমান্তে সরে গেছে, কিন্তু সন্ত্রাসবাদ পুরোপুরি থেমে যায়নি। ছবির এই অংশকে অনেকে অতিরঞ্জিত জাতীয়তাবাদী ন্যারেটিভ বলে সমালোচনা করেছেন। তৃতীয়ত, চরিত্রের আচরণ। যেমন পাকিস্তানি নারী চরিত্র ইয়েলিনা, যিনি হামজার সত্য পরিচয় জানার পরও মুহূর্তে অস্ত্র নামিয়ে দেন এবং তাকে বিশ্বাস করেন। বাস্তব জীবনে এমন ঘটনা অসম্ভব বলে সমালোচকরা মনে করেন। আরেকটি অসঙ্গতি, হামজা যখন তার সঙ্গীকে হত্যা করেন তখন জামিল পাশে থাকলেও কোনো প্রশ্ন করেন না। এসব দৃশ্যকে মাসালা ফর সিনেমা বলা হয়েছে, কিন্তু বাস্তব গুপ্তচর অপারেশনের সঙ্গে মেলে না। ছবিতে রহমান ডাকাইত চরিত্রটি বাস্তব লিয়ারি গ্যাংস্টার রহমান ডাকাইতের, যিনি 2011 সালে মারা যান, তার আলগা অনুপ্রেরণায় তৈরি, কিন্তু তার কর্মকাণ্ড, রাজনৈতিক যোগাযোগ এবং মৃত্যুর পরের ভ্যাকুয়াম সম্পূর্ণ কল্পিত। একইভাবে দাউদ ইব্রাহিমকে হাসপাতালের বিছানায় দেখানো এবং তার উপর প্রতিশোধের দৃশ্যগুলো নাটকীয়তার জন্য বাড়ানো হয়েছে। বাস্তবে দাউদ ইব্রাহিমের অবস্থান এখনও অজানা এবং কোনো অফিসিয়াল অপারেশনে তাকে এভাবে দেখানো হয়নি। পরিচালক অদিত্য ধর বলেছেন এটি বিনোদনের জন্য তৈরি, কিন্তু যেহেতু ছবিতে 26/11 মতো বাস্তব ঘটনা, লিয়ারি অপারেশন আর রাজনৈতিক পরিবর্তনকে মিলিয়ে ফেলা হয়েছে, তাই অনেক দর্শক এটিকে আধা সত্য হিসেবে নিয়েছেন। ফলে ছবি মুক্তির আগে আদালতে মামলা, প্রতিবাদ এবং আন্তর্জাতিক বিতর্ক হয়েছে। এবার চলুন আমরা আরও গভীরে যাই। এরপর আরও একটি বড় অসঙ্গতি দেখা যায় ছবির শেষার্ধে। হামজা আলী মাজারি যখন করাচির লিয়ারি এলাকায় অপারেশন চালায়, তখন দেখানো হয় যে তিনি একাই পুরো সিন্ডিকেটের নেতৃত্ব নিয়ে এক রাতে একাধিক টার্গেট শেষ করেন। বাস্তবে লিয়ারি এলাকা করাচির সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং অপরাধপ্রবণ অঞ্চল, যেখানে পাকিস্তানি রেঞ্জার্স এবং পুলিশের নিয়ন্ত্রণ আছে। এমন একক অপারেশনের কোনো ঐতিহাসিক বা গোয়েন্দা রেকর্ড নেই। পরিচালক অদিত্য ধর এই দৃশ্যগুলোকে সিনেম্যাটিক লাইসেন্স বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু সমালোচকরা বলছেন এতে বাস্তব গুপ্তচর অপারেশনের কঠিনতা এবং ঝুঁকি একেবারে কমিয়ে দেখানো হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ মিথ্যা, IC-814 হাইজ্যাকিংয়ের সঙ্গে যুক্ত ঘটনাকে ছবিতে দেখানো হয়েছে যেন ভারতীয় গুপ্তচররা পুরো ঘটনা নিয়ন্ত্রণ করছিলেন। বাস্তবে 1999 সালের 24 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কান্দাহারে চলা এই হাইজ্যাকিংয়ে ভারত সরকারকে 3 জন জঙ্গিকে মুক্তি দিতে বাধ্য হতে হয়। ছবিতে এই ঘটনাকে হামজার পূর্ব ইতিহাসের সঙ্গে যুক্ত করে দেখানো হয়,
যা সম্পূর্ণ কল্পিত। বাস্তব হাইজ্যাকারদের নাম ছিল মসুদ আজহার, আহমেদ ওমর সৈয়দ শেখ এবং মুফতি লতিফ। কোনো ভারতীয় এজেন্টের গোপন ভূমিকার কোনো প্রমাণিত তথ্য কখনো প্রকাশ হয়নি। ছবিতে 26/11 মুম্বাই হামলার পরের প্রতিশোধকে দেখানো হয়েছে যেন একক গুপ্তচরের অভিযান। বাস্তবে 2008 সালের 26 নভেম্বর থেকে 29 নভেম্বর পর্যন্ত মুম্বাইয়ের তাজ, ওবেরয় ট্রাইডেন্ট এবং নরিম্যান হাউসে চলা এই হামলায় 166 জন নিরীহ মানুষ প্রাণ হারান। পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা এর দায় স্বীকার করে। ভারত সরকার এরপর কূটনৈতিক চাপ, আন্তর্জাতিক তদন্ত এবং কয়েকটি গোপন অপারেশন চালায়, কিন্তু কোনো একক শেরি বলজ ধরনের নাটকীয় প্রতিশোধের কোনো রেকর্ড নেই। ছবির এই অংশটি দর্শকদের আবেগকে উস্কে দেয় বটে, কিন্তু ইতিহাসের সঙ্গে মেলে না। আরও একটা ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ অসঙ্গতি, ছবিতে রণবীর সিংয়ের চরিত্রকে পাগড়ি পরিয়ে দেখানো হয়, যা পরে ভাইরাল ফেক ছবি হিসেবে প্রমাণিত। পরিচালক নিজে স্বীকার করেছেন যে এটি এআই দিয়ে তৈরি, কিন্তু ছবির প্রচারে এই ধরনের ভাইরাল ছবি ব্যবহার করায় অনেক দর্শক বিভ্রান্ত হয়েছেন। শিখ সম্প্রদায়ের প্রতি সম্মান দেখানোর দাবি থাকলেও চরিত্রের পোশাক এবং আচরণ অনেক সময় স্টিরিওটাইপের কাছাকাছি চলে গেছে বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে ধুরন্ধর দ্য রিভেঞ্জ একটি শক্তিশালী বিনোদনমূলক থ্রিলার, কিন্তু যেহেতু এতে 26/11, IC 814, নোটবন্দি, সার্জিক্যাল স্ট্রাইকের মতো বাস্তব ঘটনাকে এত কাছাকাছি এনে ফেলা হয়েছে, তাই দর্শকদের সতর্ক থাকা উচিত। এটি ইতিহাস নয়, বিনোদন। প্রতিটি লাই, প্রতিটি টুইস্ট আর প্রতিটি নাটকীয় মুহূর্ত সিনেমার জন্য তৈরি, বাস্তবের নয়। এবার আমরা তৃতীয় এবং অনেকের কাছে সবচেয়ে সংবেদনশীল প্রশ্নের দিকে যাই, যেটি হলো হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়া কি সত্যিই সম্পূর্ণ নিষিদ্ধ, নাকি ইতিহাস অন্য কথা বলে? হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়ার প্রশ্নটি আজকের ভারতীয় সমাজে অত্যন্ত সংবেদনশীল। অনেকে মনে করেন এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং হিন্দু ধর্মের মূল নীতির বিরুদ্ধে, কিন্তু প্রাচীন গ্রন্থ, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ঐতিহাসিক তথ্য অন্য একটি ছবি তুলে ধরে। আমরা নিরপেক্ষভাবে কোনো রকম পক্ষপাত ছাড়াই সেই তথ্যগুলো দেখব। প্রথমেই বেদের কথা। ঋগ্বেদের 10ম মণ্ডলের 87 সূক্তে অগ্না শব্দটি গরুকে বোঝায়, যার অর্থ যাকে হত্যা করা যায় না। কিন্তু একই ঋগ্বেদের অন্যান্য অংশে যেমন 10.28.3 গরুর মাংস রান্না করে অতিথিকে খাওয়ানোর উল্লেখ আছে। অথর্ববেদে গরুকে অঘ্না বলা হয়েছে, কিন্তু যজ্ঞের সময় বিশেষ অনুষ্ঠানে গরু বলি দেওয়ারও বর্ণনা রয়েছে। যজুর্বেদ এবং সামবেদেও কিছু যজ্ঞে গোমাংসের উল্লেখ পাওয়া যায়। মহাভারতের অনুশাসন পর্বে অধ্যায় 115 বলা হয়েছে গোমাংস ভক্ষণ করা পাপ নয় যদি তা যজ্ঞের জন্য হয়। কিন্তু একই মহাভারতে শান্তি পর্বে গরুকে মাতৃসম বলা হয়েছে এবং তার হত্যাকে নিন্দা করা হয়েছে। রামায়ণে রামচন্দ্রের বনবাসের সময় গরুর মাংস খাওয়ার কোনো উল্লেখ নেই, বরং ফলমূল এবং শিকারের মাংসের কথা আছে। বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থানের পর, বিশেষ করে অশোকের সময় খ্রিস্টপূর্ব 268 থেকে 232 গরু হত্যা নিষিদ্ধ করার প্রচেষ্টা শুরু হয়। গুপ্ত যুগে 320 থেকে 550 খ্রিস্টাব্দ ব্রাহ্মণ্য ধর্মের পুনরুজ্জীবনের সঙ্গে সঙ্গে গরুকে পবিত্র প্রাণী হিসেবে দেখা শুরু হয়। মনুস্মৃতিতে 5.48 গরু হত্যাকে মহাপাপ বলা হয়েছে, কিন্তু মনুস্মৃতিরই অন্য অধ্যায়ে 5.27 থেকে 30 কিছু বিশেষ অনুষ্ঠানে গোমাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। প্রত্নতাত্ত্বিক প্রমাণ কি বলে? হরপ্পা সভ্যতার 2600 থেকে 1900 খ্রিস্টপূর্ব সাইটগুলোতে, যেমন মেহেরগড়, কালীবঙ্গান এবং লোথালে গরুর হাড় পাওয়া গেছে, যেগুলোতে কাটার চিহ্ন রয়েছে। এ থেকে বোঝা যায় সিন্ধু উপত্যকা সভ্যতায় গরুর মাংস খাওয়া প্রচলিত ছিল। বৈদিক যুগের পরবর্তী সময়ে, বিশেষ করে উত্তর ভারতে, গরুকে কৃষিকাজের জন্য অপরিহার্য প্রাণী হিসেবে দেখা শুরু হয়। কৃষি সমাজে গরুকে হত্যা করলে কৃষির ক্ষতি হয়, তাই ধীরে ধীরে গরুকে পবিত্র বলে ঘোষণা করা হয়। আধুনিক যুগে 1947 সালের পর ভারতের সংবিধানের 48 অনুচ্ছেদে গরু ও বাছুরের সংরক্ষণের কথা বলা হয়েছে, কিন্তু এটি কেন্দ্রীয় আইন নয়, রাজ্য সরকারগুলোর উপর নির্ভর করে। কেরালা, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যে গরুর মাংস খাওয়া এবং বিক্রি আইনত অনুমোদিত। অন্যদিকে উত্তর ভারতের অনেক রাজ্যে এটি নিষিদ্ধ। আজকের প্রেক্ষাপটে গরুর মাংস খাওয়া অনেক হিন্দুর কাছে সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে অসম্মানজনক, কিন্তু ইতিহাস বলছে প্রাচীনকালে এটি যজ্ঞ, অতিথি সেবা এবং কিছু অনুষ্ঠানে প্রচলিত ছিল। পরবর্তীকালে কৃষি অর্থনীতি, বৌদ্ধ জৈন প্রভাব এবং সামাজিক পরিবর্তনের কারণে গরুকে অঘ্না, হত্যাযোগ্য নয় বলে দেখা হয়। ধর্মীয় নেতারা এবং পণ্ডিতদের মধ্যে এ নিয়ে মতভেদ আছে। কেউ বলেন গরু মাতৃসম, তাই তার হত্যা অপরাধ। আবার কেউ বলেন বেদের প্রাথমিক অংশে গোমাংসের অনুমতি ছিল, পরে নিষেধাজ্ঞা এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আজকের হিন্দু সমাজে যা প্রচলিত তাই বর্তমানের সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস ও পছন্দকে সম্মান করা উচিত। চলুন এবার 3টি বিষয়কে একসঙ্গে যুক্ত করে দেখা যাক।
তিনটি আলাদা বিষয়: মমির অভিশাপ, ধুরন্ধর 2 এর ফিকশন এবং হিন্দু ধর্মে গরুর মাংস। প্রথম দেখায় একে অপরের সঙ্গে সম্পর্কহীন মনে হলেও এদের মধ্যে একটি গভীর সাধারণ সূত্র আছে, সেটি হল সত্য এবং মিথ্যার মিশ্রণ। মমির অভিশাপের ক্ষেত্রে মিডিয়া 1920-এর দশকে একটি সাধারণ মৃত্যুর ঘটনাকে অতি প্রাকৃতিক গল্পে পরিণত করেছিল। লর্ড কার্নারবনের মৃত্যু ছিল সংক্রমণজনিত, কিন্তু সংবাদপত্রগুলো তাকে মমির অভিশাপ বানিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল। হাওয়ার্ড কার্টার নিজে এই গল্পের বিরোধিতা করেছিলেন, কিন্তু মিথ্যা গল্পটি আজও লোক মুখে চলছে। একইভাবে ধুরন্ধর দ্য রিভেঞ্জ ভারতীয় ফিল্মটি বাস্তব ঘটনা, 26/11 মুম্বাই হামলা, IC 814 হাইজ্যাক, নোটবন্দি, লিয়ারি গ্যাং, এগুলোকে নিয়ে একটি শক্তিশালী ন্যারেটিভ তৈরি করেছে। কিন্তু প্রতিটি ঘটনাকে নাটকীয় করে, চরিত্রগুলোকে অতি মানবীয় করে এবং কিছু অংশ সম্পূর্ণ কল্পনা করে দেখানো হয়েছে। ফলে দর্শকদের মনে প্রশ্ন জাগে, কতটা সত্য, কতটা মিথ্যা। পরিচালক স্পষ্ট বলেছেন এটি বিনোদন। তবু যখন বাস্তব ইতিহাসের সঙ্গে ফিকশন এত কাছাকাছি মেশানো হয়, তখন সত্য মিথ্যা আলাদা করা কঠিন হয়ে পড়ে। হিন্দু ধর্মে গরুর মাংসের প্রশ্নেও একই ঘটনা। প্রাচীন বেদ, মহাভারত এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ দেখায় যে বৈদিক যুগে গোমাংস খাওয়া কিছু ক্ষেত্রে প্রচলিত ছিল। পরবর্তীকালে কৃষি সমাজ, বৌদ্ধ জৈন প্রভাব এবং সামাজিক পরিবর্তনের কারণে গরুকে পবিত্র প্রাণী হিসেবে দেখা শুরু হয়। আজকের ভারতে এটি ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আইনি নিয়মের মিশ্রণ। কেউ কেউ শুধু আধুনিক নিয়ম দেখেন, কেউ প্রাচীন গ্রন্থ খুঁজে বের করেন। ফলে সত্যের বিভিন্ন স্তর তৈরি হয়। এই 3টি বিষয় থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। মানুষের মন সব সময় সরল সত্য চায় না। আমরা গল্প চাই, নাটক চাই, আবেগ চাই। মমির অভিশাপের গল্প মানুষকে ভয় দেখিয়েছে। ধুরন্ধর 2 এর ন্যারেটিভ মানুষকে উত্তেজিত করেছে এবং জাতীয়তাবাদী অনুভূতি জাগিয়েছে। গরুর মাংসের প্রশ্ন মানুষের ধর্মীয় পরিচয়কে স্পর্শ করেছে। কিন্তু প্রকৃত জ্ঞান আসে যখন আমরা প্রশ্ন করি, তথ্য যাচাই করি এবং নিরপেক্ষভাবে সত্য খুঁজি। আজকের বিশ্বে সোশ্যাল মিডিয়া, সিনেমা এবং খবরের মাধ্যমে সত্য এবং মিথ্যা এত দ্রুত মিশে যায় যে আলাদা করা কঠিন। মমির অভিশাপের মতোই অনেক আধুনিক অভিশাপ বা ষড়যন্ত্র গল্প মিডিয়া এবং আবেগের মিশ্রণে তৈরি হয়। ধুরন্ধর 2 এর মতো ফিল্ম আমাদের বিনোদন দেয়, কিন্তু আমাদের দায়িত্ব থাকে বাস্তব ঘটনা থেকে ফিকশন আলাদা করা। আর ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে প্রত্যেকের নিজস্ব বিশ্বাসকে সম্মান করা, কিন্তু ইতিহাসকে বিকৃত না করা। এই 3টি গল্পের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে সত্য প্রায়শই জটিল, কোনো একটি সরল উত্তর নেই। মমির অভিশাপ ছিল মিডিয়ার সৃষ্টি, ধুরন্ধর 2 ছিল বিনোদনমূলক ফিকশন, গরুর মাংসের প্রশ্ন ছিল ইতিহাস, বিশ্বাস এবং সমাজের মিশ্রণ। সব ক্ষেত্রেই আমাদের কাজ হলো প্রশ্ন করা, তথ্য যাচাই করা এবং নিজের মন দিয়ে সিদ্ধান্ত নেওয়া। আজকের এই ভিডিওতে আমরা 3টি ভিন্ন ভিন্ন রহস্যের গভীরে গিয়েছিলাম। প্রথমে মিশরের ভ্যালি অব দ্য কিংসের KV60 সমাধিতে 1922 সালের 4 নভেম্বর আবিষ্কৃত টুটানখামুনের মমির অভিশাপের আসল গল্প। আমরা দেখেছি লর্ড কার্নারবনের মৃত্যু ছিল মশার কামড় থেকে সংক্রমণজনিত। হাওয়ার্ড কার্টার নিজে 17 বছর পর মারা যান এবং কোনো অতি প্রাকৃতিক অভিশাপের প্রমাণ পাওয়া যায়নি। এটি ছিল 1920-এর দশকের মিডিয়ার সৃষ্ট একটি বিখ্যাত মিথ। দ্বিতীয়ত, রণবীর সিং অভিনীত ধুরন্ধর দ্য রিভেঞ্জ ফিল্মটির প্রতিটি মিথ্যা আমরা খুঁটিয়ে দেখেছি। ছবিটি শুরুতেই ডিসক্লেমার দেয় যে এটি ফিকশনাল এবং বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত মাত্র। তবু 26/11 মুম্বাই হামলা, IC 814 হাইজ্যাক, নোটবন্দি, লিয়ারি গ্যাং এবং অন্যান্য বাস্তব ঘটনাকে নাটকীয় করে কিছু অংশ সম্পূর্ণ কল্পনা করে দেখানো হয়েছে। চরিত্রগুলোর অতি মানবীয় কর্মকাণ্ড, রাজনৈতিক ন্যারেটিভ এবং কিছু স্টিরিওটাইপের ব্যবহার ছবিটিকে বিনোদনমূলক করেছে, কিন্তু বাস্তব ইতিহাসের সঙ্গে পুরোপুরি মেলে না। পরিচালক অদিত্য ধর স্পষ্ট বলেছেন এটি সিনেমা, ইতিহাসের বই নয়। তৃতীয়ত, হিন্দু ধর্মে গরুর মাংস খাওয়ার প্রশ্ন। বেদ, মহাভারত, মনুস্মৃতি এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে আমরা দেখেছি যে বৈদিক যুগে কিছু যজ্ঞে ও অনুষ্ঠানে গোমাংসের উল্লেখ ছিল। পরবর্তীকালে কৃষি অর্থনীতি, বৌদ্ধ জৈন প্রভাব এবং সামাজিক পরিবর্তনের কারণে গরুকে অজ্ঞা বা পবিত্র প্রাণী হিসেবে দেখা শুরু হয়। আজকের ভারতে এটি ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং রাজ্য
ঐতিহ্যভিত্তিক আইনের মিশ্রণ। প্রত্যেকের নিজস্ব বিশ্বাসকে সম্মান করা উচিত, কিন্তু ইতিহাসকে বিকৃত করা উচিত নয়। এই 3টি গল্পের মাধ্যমে আমরা একটি সাধারণ সত্য উপলব্ধি করতে পারি। মানুষের ইতিহাস, ধর্ম এবং বিনোদন সবকিছুতেই সত্য এবং মিথ্যা মিশে থাকে। মমির অভিশাপের মতো অনেক গল্প মিডিয়া তৈরি করে, ধুরন্ধর 2-এর মতো সিনেমা বাস্তবকে নাটকীয় করে উপস্থাপন করে। ধর্মীয় বিশ্বাসগুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, তাই আমাদের দায়িত্ব হল সব সময় প্রশ্ন করা, তথ্য যাচাই করা এবং নিরপেক্ষ দৃষ্টিতে সত্য খোঁজা। যদি আপনি এই 3টি বিষয় নিয়ে আরও গভীরে জানতে চান, তাহলে নিজে বই পড়ুন, নির্ভরযোগ্য সূত্র দেখুন এবং আলোচনা করুন। সত্য কখনো এক রাতে পাওয়া যায় না, মনে রাখবেন এটি একটি যাত্রা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সব সময় আমাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে রাখবেন। প্রোফাইলের লিংক দেয়া আছে। যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ এবং চিন্তাশীল মনে হয়, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি রহস্যময় বিষয় নিয়ে আসব। শান্তিতে থাকুন, সত্যের সন্ধানে থাকুন।